এটা অনেক বেশি পলিটিক্যাল দেন ডিফেন্স এন্ড সিকিউরিটি। আপনি ডিফেন্স এখানে কোলাবোরেশন দিয়ে কি হবে? তা আপনাদের বিরুদ্ধে কাজ করবে, না আরাকান আর্মির বিরুদ্ধে কাজ করবে, না কার বিরুদ্ধে কাজ করবে? সুতরাং এই ধরনের ডিফেন্স সিকিউরিটি ন্যারেটিভ থেকে বের হয়ে এসে পলিটিক্যালি আমরা এটাকে কিভাবে করতে পারি, আসিয়ানকে কিভাবে এখানে ইন্ডাক্ট করতে পারি, চীনকে কিভাবে ইন্ডাক্ট করতে পারি, এবং একটা ইনক্লুসিভ ডায়ালগের প্রসেস শুরু হওয়া উচিত। এবং এটাও মনে রাখা দরকার, অনারেবল প্রাইম মিনিস্টার বহুবার বলেছেন, ফর্মার স্টেট মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স উনিও বলেছেন যে এটা কিন্তু আলটিমেটলি রিজিয়নাল কনফ্লিক্টে পরিণত হতে পারে, থ্রেটে পরিণত হবে। সুতরাং আজকে যখন প্যালেটোয়া পড়ে গেল এবং যেখানে আমরা দেখছি যে আরাকান আর্মি একটা বড় অংশ দখল করে নিচ্ছে, তখন গিয়ে আমার মনে হয় যে আমরা একটা ইউটার্ন দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের ফরেন পলিসিতে, সিকিউরিটি পলিসিতে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশের সাথে এই দেশগুলির আসলে আরেকটু যোগাযোগ বাড়ানোর দরকার আছে, কমন আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড ইস্যুটা থাকে যে বাংলাদেশ কিন্তু বারবার গ্যারান্টি দিয়েছে এবং করেছে যে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন ইনসার্জেন্সি গ্রুপ বাংলাদেশে থেকে অপারেট করতে পারবে না, একইভাবে মায়ানমারের কোন গ্রুপ বাংলাদেশ থেকে অপারেট করতে পারবে না, যেটা ঘটেছে। যে কারণে আমার মনে হয় যে চিটাগং হিল ট্র্যাক্সে আমরা মাঝে মাঝে অনেকগুলি পকেট অর্গানাইজেশন গুলিকে দেখছি, যেগুলি হঠাৎ হঠাৎ আসছে এবং অনেক ক্ষেত্রেই হয়তোবা আমাদের এই জায়গাতে ভারত বাংলাদেশের একটা বড় কোঅপারেশন হওয়া দরকার, যে ভারতের পার্টিতে যাতে বাংলাদেশের কোন রকম ইনসার্জেন্ট গ্রুপ ওখানে জায়গা না পায়, এই ডিসকোর্সটা নিয়ে আসা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যখন মিয়ানমার দেখছি, নর্থ ইস্ট ইন্ডিয়া দেখছি, চিটাগং হিল ট্র্যাক্সকেও আমাদের মনে হয় এখানে একটু দেখা দরকার আছে। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে লাইন অফ ক্রেডিট। আমরা বারবার দেখছি যে প্রচুর লাইন অফ ক্রেডিট আসছে ভারত থেকে, এবং এটা খুবই এনকারেজিং, ভেরি ইমপ্রেসিভ। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে আমি একটা ডেটা দেখছিলাম, যদিও 2021-এর ডেটা, এরপরে নিশ্চয়ই এটাকে ইমপ্রুভ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 46 প্রজেক্টসের মধ্যে 14টা মাত্র ইমপ্লিমেন্টেড হয়েছে। এবং আপনি যদি দেখেন 10%-এর মতো টোটাল লাইন অফ ক্রেডিটের অর্থ কিন্তু ছাড় হয়েছে। এখানে নিশ্চিতভাবে অনেক রকমের সমস্যা থাকে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অর্থটা আছে, পলিটিক্যাল কমিটমেন্টটা আছে, এটার এক্সিকিউশনের জায়গাতে গিয়ে আমার মনে হয় দুই দেশের আরেকটু প্র্যাগমেটিক হওয়া দরকার, ডিসকাশনগুলি বাড়ানো দরকার। কারণ আপনি যদি দেখেন যে চাইনিজ ডেলিভারি অফ প্রজেক্টস ইজ ভেরি ফাস্ট, আমেরিকান ডেলিভারি অফ প্রজেক্ট ইজ ভেরি ফাস্ট, বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টর এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের লার্জেস্ট ট্রেডিং পার্টনার এখনো পর্যন্ত চীন। কিন্তু ভারত বাংলাদেশের ক্ষেত্রে বা সাবকন্টিনেন্টে যদি আমরা দেখি, ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার সাবকন্টিনেন্টে বাংলাদেশ। তার মানে বাংলাদেশের যে একটা অর্থনৈতিক কন্ট্রিবিউশন ভারতের ক্ষেত্রে আছে, আমার মনে হয় এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাও এই মুহূর্তে দরকার। কারণ যেটা গৌতম দা বললেন, স্টুডেন্টরা আসছে, আমাদের স্টুডেন্টরা যাচ্ছে, এবং উনি বললেন ট্যুরিজম একটা, তার মানে আমাদের বড় একটা ফরেন কারেন্সি কন্ট্রিবিউশন ভারতের অর্থনীতিতে আছে। সেই সাথে কিন্তু আমরা যদি একটু দেখি যে ভারতীয়রাও আমাদের দেশে কাজ করছেন, বাংলাদেশিরাও যাচ্ছেন, সেই জায়গাগুলি আমার মনে হয় আরেকটু স্ট্রিমলাইন হলে পরে, ভারতীয় মিডিয়া যদি এগুলো একটু ভালোভাবে হাইলাইট করেন, তাহলে আমার মনে হয় কনফিডেন্সের জায়গাটা অনেক বেটার হবে। আরেকটা ইস্যু আসছে যে তিস্তা নেগোসিয়েশনের ক্ষেত্রে যে বিষয়গুলি আসলো, আমার মনে হয় যে তিস্তার ডায়ালগ শুট কোন, আমরা এটা হয়তো মাল্টি লেয়ার প্রবলেমস আছে, কিন্তু ডায়ালগের তো কোনো প্রবলেম নেই। কারণ একটা জিনিস তো কারেক্ট, যে বিজেপি বা ভবিষ্যতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা যে ধরনের কোয়ালিশন গভর্নমেন্টই হোক না কেন, যাই হোক না কেন, ভারতের বাংলাদেশ নীতিতে বড় রকমের কোনো পরিবর্তন আসবে না। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে শুধুমাত্র যে দিল্লি সরকারের সাথে না, বাকি যে পলিটিক্যাল পার্টিগুলির সাথেও আমার মনে হয় এখন ডিসকাশনটা বাড়ানো আগের চেয়ে অনেক বেশি জরুরি। একটা বড় বিষয় এসছে, সেটা হলো যে আমরা হেলথের ক্ষেত্রটা বলছি না, বাংলাদেশের একটা বড় দুর্বলতার জায়গা এখনো পর্যন্ত স্বাস্থ্য খাত, এবং যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশিদের ভারতে যেতে হচ্ছে এবং এটা কম্পালশন পর্যায়ে চলে গেছে। ফলে আমার মনে হয় যে এখানে পাবলিক কনফিডেন্সটাকে আরো বাড়ানোর জন্য ভারতীয় ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশি হেলথ সেক্টর, এটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ। এতে দুটা কাজ হবে, একটা হলো যে স্বাভাবিকভাবে ভিসা সংক্রান্ত জটিলতা যদি থেকে থাকে সেই বিষয়টা কমে আসবে, এবং সেই সাথে ভারতীয় ডাক্তারদের প্রতি বাংলাদেশের অগাধ আস্থা। সুতরাং যারা যেতে পাচ্ছেন না, যারা মার্জিনাল সোসাইটিতে আছেন, তারাও কিন্তু একটা বড় রকমের হেলথ সুবিধা পাবেন। আমার মনে হয় সেই জায়গাতে শুধুমাত্র মানে বড় হাসপাতাল বা যেগুলি অ্যাপোলো বা প্রফিট ড্রিভেন, এই ধরনের হাসপাতাল থেকে একটু বেরিয়ে এসে আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজ করা, চিটাগং, রাজশাহী, এইসব জায়গাতে একটা বড় রকমের হেলথ প্রেজেন্স আমাদের দরকার আছে।
বাংলাদেশ সরকার বরাবরই একটা বিষয়ে কমিটেড, সেটা হলো যে কানেক্টিভিটি। বিবিআই আমার মনে হয় শামসু স্যার এটা নিয়ে প্রচুর কাজ করেছেন, ইমতিয়াজ স্যার কাজ করেছেন, মুন্সিফা স্যার খুব ভালোভাবেই কাজ করেছেন বিষয়গুলি নিয়ে। আমার মনে হয় যে বিবিআই নিয়ে আমরা অনেক বছর ধরে কথা বলে আসছি। এখনো পর্যন্ত ডাবল ভিসা ইস্যুটা এখনো রয়ে গেছে। নেপাল থেকে আসা এনার্জি কানেক্টিভিটির জায়গাগুলি এখনো পর্যন্ত একটা দুর্বল পর্যায়ে আছে, এবং বাংলাদেশ সরকারের একটা বড় কমিটমেন্ট আছে 2041-এর মধ্যে 40% রিনিউয়েবল থেকে আনা। আমার মনে হয় ভারত অত্যন্ত কেপেবল এই বিষয়টাকে ফ্যাসিলিটেট করার জন্য, এই ক্রস বর্ডার কানেক্টিভিটিটাকে এনশিওর করা এবং ট্রান্সপোর্ট কানেক্টিভিটিটাকে এনশিওর করা, দুটোই একসাথে আসবে, যেটা স্বাভাবিকভাবে শুধু বাংলাদেশের অর্থনীতি নয়। এবং আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শুধুমাত্র বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃত্তির কথা বলেন না, কালেকটিভ বলেন, ভারতেরও বলেন, নেপালেরও বলেন, ভুটানেরও বলেন। সুতরাং আমার মনে হয় এই জায়গাতে এই বিষয়গুলিতে প্র্যাগমেটিক ডেলিভারেবল অবজেক্টিভ নিয়ে কথা বলা দরকার, শুধুমাত্র পলিটিক্যাল স্টেটমেন্ট বা এই জায়গাতে সীমাবদ্ধ না থেকে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যেটা আছে, সেটা হলো যে বিবিআইএন বিসিআইএম এর পরে সেটা হলো যে আমাদের রিভাইটালাইজেশন অফ ইকোনমিক রিলেশনশিপ, নন ট্যারিফ ব্যারিয়ার্স। আমরা বছরের পর বছর এই ডিসকাশনগুলি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে যেটা গৌতম দাও বললেন যে অ্যান্টি ডাম্পিং বলেন বা এই ধরনের এই জায়গাগুলিতে কিন্তু অনেক আগানো হয়েছে। মুশকিলটা হচ্ছে যে এইটার ম্যাটেরিয়ালাইজেশনের ক্ষেত্রে যে ধরনের ব্যুরোক্রেটিক এফিসিয়েন্সি দরকার শুধুমাত্র বাংলাদেশ না, ভারতেরও, এবং যে ধরনের কাস্টমস লেভেলে কোঅপারেশনটা দরকার, ট্রেনিংগুলি দরকার, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা দরকার, আমার মনে হয় সেই জায়গাতে একটা মানে বড় রকমের প্রজেক্ট ওরিয়েন্টেড ডেলিভারেবল প্রোগ্রামস যদি এই ভিজিট থেকে আসে, আমরা একটা বড় রকমের মানে কনফিডেন্স বিল্ডিং। আর লাস্ট পয়েন্ট যেটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যেটা দেবদীদা বলছিলেন, গৌতম লাহিড়িও বলছিলেন, মিডিয়াতে যতই বাংলাদেশকে দেখা হোক না কেন, প্রায়ই কিন্তু আমরা দেখতে পাই যে একটা মানে হাইপার টক্সিক ন্যারেটিভ দুই দিকে, মানে এটা একদিকে না দুই দিকে, এবং বহু জায়গাতে আমরা এটা প্রায়ই দেখি। ফলে আমার মনে হয় এই জায়গাতে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ আসা দরকার, মোর মিডিয়া কোঅপারেশন দরকার আছে, মোর জার্নালিস্ট লেভেলে দরকার আছে, মোর স্টার্ট আপ লেভেলে দরকার আছে, সোশ্যাল মিডিয়া লেভেলে কনভারসেশনের দরকার আছে। আপনি যে কোনো একটা ডিসকাশন নেন না কেন, সেখানে দেখবেন যে পাবলিক পারসেপশন মোল্ড করার জন্য বিভিন্ন রকমের কমেন্টস আসতে থাকে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় দুই দেশের মধ্যে পিপল টু পিপল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, টেকনোলজি টু টেকনোলজি কোঅপারেশন আমার মনে হয় আমাদের জন্য খুব ভালো রকমের একটা সুবিধা নিয়ে আসবে। এবং সেই সাথে যদি আমরা দেখি যে এই যে পারসেপশনগুলি, এই পারসেপশনের ক্ষেত্রে বর্ডার বলেন, কিলিং বলেন, সব কিছু এগুলি প্রত্যেকটা জিনিসই অনেক কমে আসবে যদি অ্যাটলিস্ট উই হ্যাভ এ মোর মিনিংফুল মিডিয়া কোঅপারেশন।